হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক আজ যেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের যে গঠনশৈলী রয়েছে, সেই গঠনশৈলী সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে শুধুমাত্র আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার বা অনলাইন ক্লাসে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমের কোর্স ফি রাখা হয়েছে 599। ঠিক আছে? তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি ঝটপট যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার বিষয় আলোচনা যেটা হচ্ছে শুধুমাত্র আজকে কিন্তু আমি মঙ্গল কাব্যের গঠন শৈলী সম্পর্কে আলোচনা করব। আর এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে মঙ্গল কাব্যের উদ্ভব, সংজ্ঞা, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি দুটো ক্লাসে আলোচনা করিয়েছি। সেই ক্লাসগুলো অবশ্যই আগে দেখে না থাকলে একবার দেখে আসবে, কারণ তোমাদের কনসেপ্টটা আগে ক্লিয়ার হবে। তারপরে কিন্তু তোমরা এই ক্লাসটা দেখবে মঙ্গল কাব্যের গঠন শৈলী বিষয়টা। ঠিক আছে? তো ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো কি বলছে, মঙ্গল কাব্যের গঠনশৈলী। তুর্কি আক্রমণের পরবর্তী মানুষের জীবনে বাধার প্রেরণা স্বরূপ, আশা ভরসার উৎস স্বরূপ মঙ্গল কাব্যের ভূমিকা অপরিসীম। মানে তুর্কি আক্রমণ যে রয়েছে, আমরা শুনেছি একটা অন্ধকারময় যুগ কিন্তু তারপরে চলে গেল, এবং তারপর মানুষের আশা ভরসা এইগুলোর প্রধান কেন্দ্রবিন্দু আমরা দেখব হয়ে উঠলো কি এই মঙ্গল কাব্য, যার ক্ষেত্রে এই মঙ্গল কাব্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। মানে যাকে কেন্দ্র করে মানুষ কিন্তু আবার আশা শুরু করলো এবং বাঁচতে শুরু করলো এই বিষয়গুলিকে কেন্দ্র করে। তো কি বলছে, এই মঙ্গল কাব্যের প্রধান দেবদেবী কোথাও কোথাও নারী। ঠিক আছে? যেমন মনসা, চণ্ডী, মানে নারী যে দেবদেবীগুলো রয়েছে মঙ্গল কাব্যের মধ্যে, মনসা দেবী, তারপরে মা চণ্ডী দেবী। তারপর কি বলছে, আবার কোথাও পুরুষ, যেমন ধর্ম ও শিব। আমরা দেখবো এই মঙ্গল কাব্যের মধ্যে শুধুমাত্র নারী না, নারী পুরুষ দুই সংমিশ্রণ রয়েছে, বিভিন্ন যে দেবদেবী রয়েছে তাদের কথা বলছে, যেখানে মনসা, চণ্ডী, তার সঙ্গে কি বলছে পুরুষের মধ্যে রয়েছে ধর্ম আর শিব। ঠিক আছে? তো কি বলছে, এদের নিয়ে অনেকগুলি আখ্যান কাব্য রচিত হয়েছে, তবে প্রধানত মনসা আর চণ্ডী ও ধর্ম ঠাকুরের মাহাত্ম্য সূচক মঙ্গল কাব্যগুলি বাংলা সাহিত্যের দিকে বিশেষ খ্যাতির দাবি রাখে। ঠিক আছে? মানে আমরা দেখব প্রধান বা যেই বিষয়টিকে কেন্দ্র করে বেশি মঙ্গল কাব্যগুলি খ্যাতি লাভ করেছে সেগুলো দেখবো আমরা মা মনসা, মা চণ্ডী যে রয়েছে এই দেবীর আর কি মাহাত্ম্যর ক্ষেত্রে আমরা দেখব এই মঙ্গল কাব্যগুলো কিন্তু বেশি খ্যাতি লাভ করেছিল। এবং কি বলছে, এই 3 শ্রেণীর মঙ্গল কাব্যকে গঠনশৈলীর দিক থেকে 4টি খণ্ডে ভাগ করা হয়েছে। ভালো করে যে জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, এই যে মঙ্গল কাব্য যে রয়েছে এই মঙ্গল কাব্যকে দেখবো আমরা এই বিষয়কে কেন্দ্র করে তিন শৈলীর আমরা দেখবো এই বিষয়টিকে কেন্দ্র করে 4টি খণ্ডে কিন্তু এই মঙ্গল কাব্যকে বিভক্ত করা হয়েছে। সেই 4টা খণ্ডই কিন্তু দেখো এখানে সুন্দরভাবে পয়েন্ট সহ কিন্তু দেওয়া আছে। আমি যেটা আলোচনা করে তোমাদেরকে এখন পয়েন্টের পর পয়েন্ট কিন্তু বোঝাবো। ঠিক আছে? প্রথম খণ্ডতে আমরা চলে যাই, যেটা হবে বন্ধনা খণ্ড। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে? বন্ধনা। দেখো এই বন্ধনা খণ্ডে আমরা দেখব কি বলছে, গৃহারম্ভে থাকে দেবদেবীর বন্ধনা। মানে আমরা দেখব এই যে মঙ্গল কাব্যগুলি যে রয়েছে শুরুতেই আমরা পাবো কি বিভিন্ন দেবদেবী যে রয়েছে তাদের বন্ধনা দিয়ে কিন্তু এই মঙ্গল কাব্যগুলি শুরু হয়। তারপর কি বলছে, গ্রন্থের কর্তৃত্ব দেবতা ছাড়াও অন্যান্য দেবদেবীর বন্দনা সহ পিতা, মাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়, এবং জাতি ধর্ম নির্বিশেষে মঙ্গল গানের আসরে সমবেত শ্রোতমণ্ডলগুলিকে নিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংস্কৃতিক মিলন এই খণ্ডের উদ্দেশ্য।
দেখো বিভিন্ন জাতি যে রয়েছে, সব জাতি যাতে সংমিশ্রণ হয়ে একত্রিত ভাবে এই মঙ্গল কাব্যগুলি পাঠ করতে পারে বা গানগুলি শ্রবণ করতে পারে, এটা কিন্তু এই মঙ্গল কাব্যের একটা মূল বৈশিষ্ট্য আমরা বলতে পারি। ঠিক আছে, তো প্রথম খণ্ড যে ছিল বন্দনা খণ্ড, সেখানে আমরা দেখে নিলাম। তারপর দেখো দ্বিতীয় খণ্ডতে কি বলছে, গ্রন্থ উৎপত্তির কারণ ও আত্মবিবরণী দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা দেখব। তো দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি গ্রন্থ উৎপত্তির কারণ আর আত্মবিবরণী। এখানে কি বলছে, এই অংশে কবির আত্মপরিচয়, স্বপ্নাদেশ, গ্রন্থ রচনার উৎস নির্দেশিত থাকে এবং এখানে অনেক সময় সমকালীন রাজনৈতিক সামাজিক জীবনচিত্রের প্রতিফলন কিন্তু দেখা যায় এই অংশের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি এই গ্রন্থ উৎপত্তির কারণ, যেখানে আমরা দেখবো কারণ আর আত্মবিবরণী, সেখানে এই গ্রন্থ উৎপত্তি কেন হচ্ছে সে তার কারণ, তার সঙ্গে আত্মবিবরণী, ঠিক আছে, মানে কবির যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় সম্পর্কে কিন্তু এর মধ্যে উল্লেখ করা থাকে দ্বিতীয় খণ্ডের মধ্যে। ঠিক আছে, দেখো তৃতীয় খণ্ড আমরা কি পাবো মঙ্গল কাব্যের মধ্যে, দেবখণ্ড। এই দেবখণ্ডের মধ্যে কি রয়েছে, এই অংশের মূল কথা হলো পৌরাণিক ও লৌকিক দেবদেবীর সমন্বয়। মানে পৌরাণিক যে বিভিন্ন দেবদেবী রয়েছে তার সঙ্গে যে লৌকিক দেবদেবী রয়েছে, দুটি দেবদেবীর কিন্তু সমন্বয় ঘটিয়েছে, মানে মিল বন্ধন কিন্তু ঘটিয়েছে। এবং কি বলছে, এই পর্যায়ে স্বর্গলোকের দেবদেবী সাব্যস্ত হয়ে পূজা প্রচারের উদ্দেশ্যে মর্তে আগমন করে। ঠিক আছে, আমরা দেখবো বিভিন্ন যে দেবদেবী রয়েছে, মঙ্গল কাব্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বর্গে বিভিন্ন দেবদেবীরা থাকে, তারা কি হয়, অভিশাপগ্রস্ত হয় এবং সেটা হয়ে তারপর তারা মর্তে আসে এবং মর্তে আসার পর তারপর তাদের পূজা যে রয়েছে সেই পূজা প্রচার করার পর কিন্তু তারপর তারা আবার স্বর্গে ফিরে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গল কাব্যের আরেকটি বৈশিষ্ট্য। তো তৃতীয় খণ্ডের মধ্যে আমরা চলে গেলাম দেবখণ্ড। তারপর চতুর্থ খণ্ড আমরা দেখবো মঙ্গল কাব্যে থাকে, সেটা হচ্ছে নরখণ্ড। এখানে একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, সরি দাঁড়াও, দেখো নরখণ্ড, এখানে একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে। এখানে দন্তের ন হবে। ঠিক আছে, দেখো নরখণ্ড, এখানে কি বলছে, এই যে নরখণ্ড যে রয়েছে, এই নরখণ্ডের মধ্যে আমরা দেখব মঙ্গল কাব্যের মূল অংশ এটি, মানে শেষে 4টা পার্ট যে রয়েছে মঙ্গল কাব্যের মধ্যে, বন্দনা খণ্ড, গ্রন্থ উৎপত্তির কারণ, আত্মবিবরণী, 3 নম্বরে দেবখণ্ড, শেষে যে নরখণ্ড রয়েছে এই খণ্ডটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বা মূল অংশ কিন্তু আমরা বলতে পারি এই মঙ্গল কাব্যের মধ্যে। এখানে কি থাকে, এখানে আমরা দেখবো সাবভ্রষ্ট দেবদেবী মর্তে এসে তাদের পূজা প্রচার করে এবং তা শেষ হলে তারা পুনরায় স্বর্গে ফিরে যায়। ঠিক আছে, যেই জায়গাটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, তারা সাবভ্রষ্ট হয় এবং তারা মর্তে আসে এবং নিজেদের পূজা প্রচার করে তারপর কি হয়, তারা কিন্তু আবার সেই স্বর্গে ফিরে চলে যায়। ঠিক আছে, তো এই যে মঙ্গল কাব্যের গঠনশৈলী রয়েছে এবং এই মঙ্গল কাব্যের 4টা যে খণ্ড রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটুকুই ছিল, ইনফরমেশন নিয়ে কিন্তু ক্লাসের শুরুতেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তো আজকের আলোচনা আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।